ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপ থেকে লিভারপুল আগেই বিদায় নিয়েছে। বাকি আছে শুধু চ্যাম্পিয়ন্স লিগ। এই চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন রক্ষার লড়াইয়ে লিভারপুল যে দলের এগেনস্টে মাঠে নামবে, সে দলটার নাম আবার পিএসজি, যারা কিনা রেনিং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স। এখন আপনি যদি একটা দলকে বলেন, যে দলটা বাই দ্য ওয়ে কয়েকদিন আগেই ম্যানচেস্টার সিটির কাছে 1-0 গোল হজম করেছে, সেই দলটার সামনে গিয়ে যদি আপনি বলেন যে ভাই, এই সিজনে তোমাদের ট্রফি জেতার যে সামান্য টুটকা ফাটকা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে বাঁচায় রাখার জন্য তোমাদেরকে পিএসজির এগেনস্টে লড়তে হবে, জিনিসটা বড় নাইনসাফি হয়ে যায়। তো লিভারপুলের সাথে এইসব নাইনসাফি হচ্ছে সম্প্রতি। এখন এই নাইনসাফি থেকে উতরানোর কি উপায়, সেই উপায় নিয়ে চিন্তা ভাবনা করার জন্যই আজকের এই আয়োজন। চ্যাম্পিয়ন্স লিগে ফার্স্ট লেগে কোয়ার্টার ফাইনালের পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে মাঠে নামছে লিভারপুল। এখন এই ম্যাচে লিভারপুল কিভাবে পিএসজিকে হারাইতে পারে? এই সিজনে লিভারপুলের যা ফর্ম, তাতে মনে হচ্ছে না হারাইতে পারে, তাও একটু আশা তো থাকেই। তো এই ম্যাচে পিএসজিকে হয়তোবা এই ধরনের একটা 4-3-3 ফরমেশনে মাঠে নামাচ্ছেন কোচ লুইস এনরিকে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যেমন মিডফিল্ডে আমরা দেখেছি যে গত 1-1.5 বছর ধরে পিএসজির বিশ্বজয়ী মিডফিল্ড ট্রায়োর মধ্যে ভিতিনিয়া থাকেন, জোয়াও নেভেস থাকেন এবং ফাবিয়ান রুইস থাকেন। সো এই ম্যাচে খুব সম্ভবত ফাবিয়ান রুইস খেলছেন না। তো আমরা ধরে নিতে পারি যে এখানে জোয়াও নেভেস এবং ভিতিনিয়ার সঙ্গে ভারেন জায়ার এমেরিকে খেলানো হবে। এবং আরেকটা ইনজুরি সমস্যা রয়েছে, সেটা হলো ব্র্যাডলি বারকোলার। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ স্পেশালি ব্র্যাডলি বারকোলা অসাধারণ খেলছেন। সো ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলের এগেনস্টে না পাওয়ার ব্যাপারটা লিভারপুলের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সো ব্র্যাডলি বারকোলা না খেললে উসমান দেমবেলে এবং খিচা কাভারাৎসখেলিয়ার সঙ্গে ডান দিকে দেজিরে দুয়ের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো 4-3-3 ফরমেশনে পিএসজি মূলত এই কাজটাই করবে। এখন পিএসজি বিল্ড আপ করে কিভাবে? পিএসজির পায়ে যখন বল থাকে, উইচ ইজ অ্যাবসার্ডলি হাই অ্যামাউন্ট অফ টাইম, আপনারা সবাই জানেন, তখন এই যে দুজন ফুল ব্যাক রয়েছে, দুজন ফুল ব্যাকের মধ্যে একজন উপরে চলে যান। ধরে নিই হাকিমি চলে যান উপরে। সো হাকিমি যখন উপরে চলে যান, তখন বাকি 3জন ডিফেন্ডার এইভাবে নিজেদেরকে প্লেস করেন। নুনো মেন্ডেস অনেকটা থার্ড সেন্টার ব্যাক হয়ে যান বাকি দুজনের পাশে, এবং ভিতিনিয়া তাদের সামনে থাকেন। তো স্ট্রাকচারটা দাঁড়ায় অনেকটা এরকম 3-1, যে ইনিশিয়াল বিল্ড আপ যখন পিএসজি করে তখন এরকম 3জন ডিফেন্ডারের সামনে একজন মিডফিল্ডার, মোট 4জন মিলে এই বিল্ড আপের ফেজটা কমপ্লিট করেন। মজার ব্যাপার হলো, এই 4জনকে এখানে রেখে বাকি সবাই সামনে চলে যান। উসমান ডেবেলো তো এখানে থাকেনি, কাভারাৎসখেলিয়া একটু ইনভার্ট করে এ সকল জোনগুলো দিয়ে ঢুকে যেতে পছন্দ করেন। আবার কেউ কেউ সরাসরি যে এইখানে যাও নেভেস কখনো কখনো এখানে থাকেন, কখনো কখনো এইসব সাইডে চলে আসেন। যাও নেভেস আবার যদি হাফ স্পেসের এই সব জায়গাগুলোতে চলে আসেন, তখন কাভারাৎসখেলিয়া একেবারে সাইডলাইন বেসড উইঙ্গার হন অনেকটা এভাবে। আবার এদিক দিয়ে হাকিমি যখন ওভারল্যাপ করে সামনে চলে যান, তখন দেজিরে দুয়ে এরকম হাফ স্পেসগুলোতে চলে আসেন, এবং ভিতিনিয়াকে একদম সোলো ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে রেখে উপরের এই জায়গাগুলোতে রোম করতে থাকেন। তার সামনে আরেকজন যে মিডফিল্ডার থাকে, সেটা ফাবিয়ান রুইস হলে ফাবিয়ান রুইস, জাও নেভেস হলে জাও নেভেস, বা ভারেন জায়ার এমেরি হলে ভারেন জায়ার এমেরি। এই রোলটা কিন্তু চাইলে জাও নেভেসও নিচে নেমে এসে পালন করতে পারেন, তখন উপরে কিন্তু চলে যাবেন জায়ার এমেরি, এবং তার সাথে দেজিরে দুয়ের একটা কম্বিনেশন হবে, খুবই ফ্লুইড একটা কম্বিনেশন হবে। আবার আরেকটা মজার জিনিস হয়, হাকিমি যেহেতু সামনে চলে গিয়েছেন, তাই বলে কি নুনো মেন্ডেস কখনো ওভারল্যাপিং করেন না? অফকোর্স করেন, আমরা জানি সেটা। তো নুনো মেন্ডেস যখন ওভারল্যাপিং করেন, তখন এই জায়গাটা যে ফাঁকা হয়, সেখানে আবার নেমে আসেন ভিতিনিয়া, এবং ভিতিনিয়া নেমে এসে তার এক্সেপশনাল ভিশন এবং পাসিং স্কিল দিয়ে পেছনের এই সকল জোন থেকে বিল্ড আপ করে থাকেন। মজার ব্যাপার হলো, তখন এই 3জনকে পেছনে রেখে জাও নেভেস একটু সামনে চলে আসেন ওই 3-1 বেসটা গঠন করার জন্য, আর বাকি সবাই এভাবে সামনে চলে যান। সো এই দেখেন, মিডফিল্ডের একটা বিশাল অংশে কিন্তু তখন জাও নেভেসকে একাই কভার দিতে হয়, বা নুনো মেন্ডেস যদি পেছনে থাকেন, তাহলে ভিতিনিয়াকে একাই কভার দিতে হয় এইভাবে। সো লিভারপুল যদি পিএসজিকে হারিয়ে ম্যাচটা জিততে চায়, তাহলে তাদেরকে এই জোনগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে অতি অবশ্যই। সেটা কীভাবে? আমি এর আগেও লিভারপুল সংক্রান্ত যতগুলো ভিডিও করেছি, সম্প্রতি আপনারা দেখেছেন যে আমি একটা ফরমেশন সাজেস্ট করেছি, যে এই ফরমেশনে লিভারপুল সম্প্রতি টুকটাক খেলা শুরু করেছে, সেটা হলো 4-2-2-2। 4-2-3-1 ফরমেশনে এই সিজনে অনেকবারই খেলিয়েছে লিভারপুল, তাতে কোনো লাভ হয়নি। খেলোয়াড়দের যেরকম প্রোফাইল, সেই প্রোফাইলটাকে যদি কোচ আর্নে স্লট প্রপারলি ইউটিলাইজ করতে চান, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে 4-2-2-2 এরকম একটা ফরমেশনে দলকে খেলাতে হবে। এবং শুধু এই ধরনের ফরমেশনে খেলালেই যে হবে সেটা না, লিভারপুলকে খেলতে হবে একটু লং বল বেসড ফুটবল খেলতে হবে। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, একটু লং বল বেসড ফুটবল খেলে যে জিনিসটা হবে, পিএসজির রক্ষণ ভাগে রেগুলারলি বলগুলো চলে যাবে, এবং সেই বলগুলো যখন চলে যাবে, তখন পিএসজির ডিফেন্ডাররা বা ডিফেন্সিভ মিডফিল্ডাররা যেন সেকেন্ড বলগুলো উইন না করতে পারেন, সেদিকে লিভারপুলকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে একিতিকে বলেন, সালা বলেন, ভের্জ বলেন, জবসলাই বলেন, সবাইকে ফিজিক্যালি অত্যন্ত ডমিনেট থাকতে হবে এবং অত্যন্ত হাই প্রেসিং করতে হবে। অত্যন্ত হাই প্রেসিং করলে, আমি একটু আগে যে জিনিসটা বললাম, আপনারা যেটা দেখলেন যে পিএসজি ওই 3-1-6 এই ধরনের একটা বিল্ড আপ শেপে যখন বিল্ড আপ করে, তখন মাঝখানের মিডফিল্ড
লাইনটা অনেক ফাঁকা থেকে যায়। হ্যাঁ, তাদের আক্রমণ ভাগের ওই 6 জনের লাইনের সঙ্গে ডিফেন্সে থাকা 3 জনের লাইনের মাঝখানে যে বিশাল স্পেস থাকে, কখনো কখনো দেখা যায় যে পিএসজির একজন মিডফিল্ডারই সেই স্পেসটাকে কাভার করতেছেন। ওই বড় স্পেসটাতে লিভারপুলের এই সকল খেলোয়াড়দেরকে সেকেন্ড বল উইন করতে হবে এবং অত্যন্ত হাই প্রেসিং করতে হবে। এই সিজনে লিভারপুলের বাজে খেলার অন্যতম প্রধান কারণ, লিভারপুলের পায়ে যখন বল থাকে না তখন তারা প্রপারলি প্রেস করতে পারে না, তাদের অফ দ্য বল স্ট্রাকচার জঘন্যতম খারাপ। সো এইরকম পিএসজির এগেন্স্টটাও যদি তাদের অফ দ্য বল স্ট্রাকচার জঘন্যতম খারাপ হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ম্যানচেস্টার সিটির এগেন্স্টে চেকটা খাইছে, পিএসজির এগেন্স্টে 8টা খাবে। সো আর্নে স্লট যদি তার চাকরি অন্তত সিজনের শেষ পর্যন্ত ধরে রাখার জন্য তার যদি একটা ন্যূনতম ইচ্ছা থাকে, তাহলে তাকে এমনভাবে খেলোয়াড়দেরকে ইনস্ট্রাক্ট দিতে হবে যেন খেলোয়াড়েরা এই সকল জোনগুলোতে 4-2-2-2 ছক বজায় রেখে সেকেন্ড বলগুলো উইন করে থাকে। দ্যাট ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট সিচুয়েশন। এখন পিএসজির পায়ে যখন বল থাকে না তখন তারা ম্যান টু ম্যান প্রেস করে। এখন ম্যান টু ম্যান প্রেসটা ভাঙার একটা খুবই ইজি ওয়ে রয়েছে যদি আপনি ঠিকমতো সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। সেটা হলো গিয়ে খেলোয়াড়দের মধ্যে ইন্টারপার্সোনাল এমন রিলেশনশিপ থাকতে হবে যে তারা খুবই ফ্লুইড কম্বিনেশন বেসড ফুটবল খেলতে পারে যেন। 11 জনকে যখন প্রতিপক্ষের 11 জন মার্কিং করে, তখন কোনোভাবে যদি একটা ফ্রি ম্যান পাওয়া যায় কম্বিনেশন গেমের মাধ্যমে, তাহলে ওই ফ্রি ম্যানই কিন্তু প্রতিপক্ষের ম্যান টু ম্যান স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। সো এই জিনিসটাই লিভারপুলকে করতে হবে। তাদেরকে লং বলে খেলতে হবে, লং বলে খেলেই সকল জোনগুলোতে সেকেন্ড বলগুলো উইন করতে হবে। সেকেন্ড বলগুলো হাই প্রেসিংয়ের মাধ্যমে উইন করার মাধ্যমে দ্রুত কম্বিনেশন প্লের মাধ্যমে পিএসজিকে ডিরেক্টলি অ্যাটাক করতে হবে। এখন এই ধরনের কম্বিনেশন প্লেটা লিভারপুলের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানাবো। না, একটা না, আসলে দুইটা এক্সাম্পল দিয়ে আপনাকে জানাবো। নাম্বার 1, নুনো মেন্ডেস, বর্তমান বিশ্বের আই গেস সেরা লেফট ব্যাক, এবং মোহাম্মদ সালাহ যখনই নুনো মেন্ডেসের এগেনস্টে খেলতে যান তিনি কিন্তু ঠিকঠাক মতো খেলতে পারেন না, বিকজ নুনো মেন্ডেসের ফিজিক্যালিটি, স্পিড সব কিছু অসাধারণ। সালাহ যেহেতু ডান দিকের এই সকল জোনগুলোতে খেলবেন, দের ইজ এ ভেরি হাই পসিবিলিটি যে নুনো মেন্ডেসের সঙ্গে তাকে 90 মিনিট ধরে কুস্তাকুস্তি করতে হবে। এখন সালাহ এই বয়সে এসে নুনো মেন্ডেসের সঙ্গে তার কিন্তু কুস্তাকুস্তি করা সম্ভব না, তিনি কখনোই জিততে পারবেন না। হ্যাঁ, তো নুনো মেন্ডেসকে তাহলে কিভাবে হারানো যায়? গত 1 বছর ধরে নুনো মেন্ডেসের খেলার দেখে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আপনি যদি সালার আশেপাশে জবোসলাই, একিতিকে, ওয়েটস, গ্রাভেনবার্গ, সালার কাছে যে সকল খেলোয়াড় আসছে তারা যদি সালার সাথে 1-to-1 কম্বিনেশন করে সালাকে ভিতরে ঢুকে যেতে সাহায্য করেন, তাহলে কিন্তু নুনো মেন্ডেস একটু কনফিউজড হয়ে যান। তার আশেপাশে বল যখন ম্যানিপুলেশন হয়, অর্থাৎ 2-3 জন খেলোয়াড় মিলে যখন বল পাসিং করতে থাকেন, তখন কখনো কখনো তিনি ঠিকমতো ডিফেন্ড করতে পারেন না। তিনি যেহেতু ঠিকমতো ডিফেন্ডিং করতে পারেন না, তখন ওই রকম সুন্দর দুর্দান্ত কম্বিনেশন, পাসিং কম্বিনেশনের মাধ্যমে সালা ভিতরে ঢুকে গিয়ে গোল করে আসতে পারেন। এটা হলো একটা নাম্বার 1। অ্যান্ড লিভারপুলের পাসিং কম্বিনেশনটা দ্রুত গতিতে এবং অত্যন্ত প্রপারলি করার জন্য যে খেলোয়াড়টাকে মাঠে দরকার, অ্যালং সাইড দেয়ার ইউজুয়াল মিডফিল্ড অফ জবোসলাই, ম্যাকালিস্টার, গ্রাভেনবার্গ অ্যান্ড ফ্লোরিয়ান ওয়েটস, ইজ দি ইন্ট্রোডাকশন অফ কার্টিস জোন্স। কথাটা আশ্চর্য শোনালেও সত্যি যে এই লিভারপুলের টিমে কার্টিস জোন্সের সঙ্গেই ফ্লোরিয়ান ওয়েটসের পাসিং কম্বিনেশনটা অনেক ভালো হয়। অ্যান্ড কার্টিস জোন্সের ফিজিক্যালিটি বলেন, প্রেস রেজিস্ট্যান্স বলেন এবং বিল্ড আপ কোয়ালিটি বলেন, সেটাও কিন্তু দুর্দান্ত। সো জোন্সকে যদি রাইট ব্যাকের ভূমিকাতে দেওয়া যায় এবং অফ দ্য বল সিচুয়েশনে ফ্লোরিয়ান ওয়েটস, জবোসলাই এবং স্পেশালি গ্রাভেনবার্গ, এদিক দিয়ে কোনাটে, ভ্যান ডাইক, প্রত্যেকেরই কিন্তু ফিজিক্যালিটি অনেক ভালো। সো লিভারপুল নিড টু উইন দ্য মিডফিল্ড ব্যাটল অ্যান্ড দ্য প্রেসিং ব্যাটল ইন দিজ জোনস বাই জবোসলাই, ওয়েটস, ম্যাকালিস্টার, গ্রাভেনবার্গ অ্যান্ড জোন্স, যখন উনি এই সকল জোনগুলোতে চলে আসবেন। মিডফিল্ডের এই ব্যাটেলগুলোতে জেতার সাথে সাথে খুবই কুইক কম্বিনেশনের মাধ্যমে লিভারপুল যদি ডিরেক্টলি পিএসজির ডিফেন্স লাইনকে আক্রমণ করে, তাহলেই পিএসজিকে হারানো সম্ভব। এখন দেখা যাক তারা অ্যাকচুয়ালি কাজটা করতে পারে কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে লিভারপুল এই কাজটা আদৌ করতে পারবে কিনা।